আবারও ঘটনায় যাব। আর আমি একটা ঘটনা এই মুহূর্তে আপনাদের পড়ে শোনাতে চাই, ইমেইল পড়ে শোনাতে চাই। ইমেইলটিতে যেভাবে লেখা আছে সেভাবে আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করছি ভালোই আছেন, কারণ এত মানুষের দোয়া আর ভালোবাসা নিয়ে খারাপ থাকার প্রশ্নই ওঠে না। যাই হোক, ছোট করে নিজের পরিচয় দিয়ে সরাসরি ঘটনায় যাই। আমি ফাতিমাতুজ জোহরা, একজন স্টুডেন্ট, বর্তমানে খুলনা সোনাডাঙ্গার নিবাসী। আমি যেই ঘটনাটি বলতে যাচ্ছি তা 2015 সালের মাঝামাঝি সময় আমার আব্বুর সাথে ঘটেছে। তখন আমরা সাতক্ষীরায় থাকতাম। আমরা সাতক্ষীরার পলাশপল চৌধুরীর পাড়ায় থাকতাম। ওই এলাকায় বেশ কিছু পুরাতন হিন্দু জমিদার বাড়ি। আমাদের ভাড়া বাড়িটিও ছিল পুরনো। আমরা দুতলা বাড়ির দোতলায় থাকতাম। আমাদের আগে যারাই ওই ফ্ল্যাটে উঠেছিল তারা অল্প কিছুদিনের মধ্যে ফ্ল্যাট বাড়ি বদল করত। কারণ আমাদের পেছনের বেডরুমের জানালা খুললেই চোখে পড়ত কবরস্থান। বাড়ির পাশে বেশ পুরনো পারিবারিক কবরস্থান, পুরনো গাছপালা ছিল। আমরা প্রায় রাতেই 12টা থেকে 12:30 সময় ছাদে দৌড়াদৌড়ি করার মতো আওয়াজ পেতাম। তাছাড়া প্রায় রাতে মনে হতো পাশের উঁচু শিশু গাছে ভারী কেউ ছাদের ওপরে লাফ দিয়ে পড়ত। তারপর কিছু দূর হেঁটে যেত, শব্দটা হঠাৎ বন্ধ হয়ে যেত। এছাড়া আমাদের ছাদে বাঁকানো চাকতির মতো একটা লোহার রড ছিল। রাতে মনে হতো কেউ যেন রডটা ছাদের এপাশ থেকে ওপাশে টানতে টানতে নিয়ে যেত। সকালে উঠে দেখতাম সত্যি রডটি আগের জায়গায় নেই। এছাড়া জিনিস খুঁজে না পাওয়া, পরিচিত কারো গলার আওয়াজ ঘরের বাইরে অনুভূত হওয়া ছিল আমাদের কাছে খুবই সাধারণ ব্যাপার। আমরা এগুলোর সাথে একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আব্বুর সাথে যা ঘটেছিল তা বদলে দিয়েছিল আব্বু সহ আমাদের সবার জীবন। কোন এক জরুরি কারণে আম্মু ও আমার ভাইয়া খুলনায় দাদু বাড়ি এসেছিল। আমার 2 বোন আর আব্বু ছিলাম বাসায়। ঘটনার দিন রাতে আব্বু কোনো এক কারণবশত এশার নামাজ পড়ছিলেন। তখন রাত প্রায় 10টা। নামাজ পড়ার এক পর্যায়ে আব্বু লক্ষ্য করলেন সারা ঘর এক অদ্ভুত ঘ্রাণে ভরে গেছে। মনে হচ্ছে আব্বুর নাকের সামনে কেউ সাবান গড়াচ্ছে। আব্বু তেমন কিছু না ভেবে এশার নামাজ সেরে দেরুদ আর নফল নামাজ পড়ে বিছানায় শুলেন। তখন রাত 12:30 কি 1টা। বরাবরই আব্বু রাত জাগতে পারেন, তাই শোয়ার পরও আব্বুর ঘুম আসছিল না। আমি আর আমার বোন পাশের ঘরে গভীর ঘুমেছিলাম। ঘরের সবুজ রঙের ডিম লাইটের আলোতে আব্বু স্পষ্ট দেখতে পেলেন আব্বুর পায়ের কাছে মশারির বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আব্বুর বর্ণনা অনুযায়ী অবয়বটির উচ্চতা ছিল 4 থেকে 4.5 ফুট, যার চুলগুলো প্রায় এক বিগতের মতো উপরের দিকে খাড়া হয়ে আছে। গায়ে একটা আলখেল্লা টাইপের কিছু ভীষণভাবে জড়ানো। আব্বু বলেন গায়ের রং এত কালো আর মুখে ভীষণ রাগের ছাপ, যা এক নিমিষেই শরীরের রক্ত ভয়ে জমাট বাঁধিয়ে দেয়। অবয়বটি এক দৃষ্টিতে আব্বুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বলে রাখা ভালো, আমার আব্বু ছোটবেলা থেকেই ভীষণ সাহসী। তিনি নিজেকে শান্ত রেখে সাহস জাগানোর জন্য মনে মনেই বললেন, আমাকে ভয় দেখাতে চাস? তবে দূরে কেন, সাহস থাকলে কাছে আয়। হঠাৎ আব্বু অনুভব করলো কেউ ফিস ফিস করে আব্বুর কানের কাছে কাছে বলল, কাছে এলে ভয় পাবি না তো? আব্বুর সাথে সাথে উঠে বসে লাইট জ্বালালে আর কিছুই দেখতে পেল না। আব্বু দোয়া কালাম পরে লাইট জ্বালিয়েই ঘুমিয়ে যান। রাত প্রায় 3:30। তখন বাথরুমের দরজা এমন জোরে খুলে গেল যেন তা ভেঙে ফেলা হচ্ছে। প্রচন্ড শব্দে আব্বুর ঘুম ভেঙে গেল এবং লাইটের আলোতে আব্বু দেখতে পেল
সেই আলখেল্লা পড়া খাড়া চুলওয়ালা পেটের অবয়বটি আব্বুর বুকের উপরে বসে আছে। আব্বুর চোখ খুলতেই নিজের মুখকে প্রায় আব্বুর মুখের কাছাকাছি আনলো এবং বানর বা হনুমানের মতো মুখটা এবং দাঁতগুলো হঠাৎ করেই বের করে বিভৎস আওয়াজে চিৎকার করে উঠল, যেন আব্বুকে চরমভাবে ভয় দেখানোর জন্যই ও এসেছে। আব্বু যখন দ্রুত খাট থেকে নামছিল তখন আলখাল্লাগুলো আব্বুর গায়ে বাড়ি খেয়ে এক নিমিষে উধাও হয়ে গেল সে। আব্বু আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা ভেবে দৌড়ে আমাদের রুমে এসে বসল। আমরা তখন গভীর ঘুমে। আমরা ভয় পাবো ভেবে আব্বু পরের দিনও আমাদের কিছু না জানিয়ে ওই ঘরে একা ঘুমালো এবং রাতের মতো আবারও গত রাতের মতো সেই একইভাবে ওই অবয়বটিকে ঘরের মধ্যে দেখল। আব্বু এতটাই ভেতর থেকে ভেঙে পড়ল যে পরের দিন আমাদের পুরো ঘটনাটি জানালো এবং সেদিন রাতে আমরা তিনজনে একসাথে ঘরের লাইট জ্বালিয়ে ঘুমাই। আম্মু আসার পরেও আব্বু প্রায় রাতেই সেই পেটে ভয়ানক চেহারার অবয়বটিকে ঘরের বিভিন্ন স্থানে দেখত। হুজুরে ধারণা করেছিল আব্বুর উপর খারাপ কিছু নজর আছে, তাই আব্বুর নিরাপত্তার জন্য তিনি আমাদের ঘর এবং আব্বুর শরীর বন্ধ করে দিয়েছিলেন এবং আব্বুর মাথার বালিশের মধ্যেও একটি তাবিজ দিয়েছিলেন। কিন্তু খুবই অদ্ভুতভাবেই আব্বুর শরীরের ধারণকৃত তাবিজ বারবার হারিয়ে যেত। এছাড়া একদিন রাতে আব্বুর স্বপ্ন দেখলো অনেকগুলো কাক মিলে আব্বুর বালিশটা ছিঁড়ে টুকরো টুকরো করছে এবং একসময় একটা কাক ওর ভেতর থেকে তাবিজটা মুখে নিয়ে উড়ে চলে গেল। আব্বু কাকগুলোর আকৃতি দেখে চমকে ওঠেন, কারণ তা সাধারণ কাকের তুলনায় অনেক বড় ছিল। আব্বুর স্বপ্নের কথা শুনে আম্মু বালিশের সব তুলো বের করে তাবিজটা আর খুঁজে পায়নি। এর কয়েকদিন পর আব্বু মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন। তখন রাত প্রায় 12:30। ওই এলাকায় কুখ্যাত একটা জায়গা আছে, সেখানে কবরস্থান আছে, বউবাজারের কবরস্থান। ভ্যান রিক্সা না পাওয়ার কারণে আব্বু হেঁটে বাড়ি ফিরছিলেন। আব্বু যখন 3 রাস্তার মোড়ে অর্থাৎ কবরস্থানের শেষ কোনায় এসে পৌঁছলেন তখন শুনতে পেলেন 7-8টি কাক একসাথে ডেকে উঠল এবং বাঁশ ঝাড়ের মধ্যে এমন জোরে জোরে পাখা ঝাপটাচ্ছিল মনে হচ্ছিল যেন বাঁশগুলো সব ভেঙে পড়বে। কবরস্থানের ভেতর থেকে বিভিন্ন পশু পাখির অস্বাভাবিক আওয়াজ তিনি শুনতে পেলেন। এত রাত্রে বিভৎস আওয়াজ শুনে আব্বু ভয় পেলেন এবং দ্রুত হাঁটা শুরু করলেন। হঠাৎ আব্বু অনুভব করলেন কেউ যেন পেছন থেকে তার পিঠে ফুঁ দিচ্ছে। আব্বুর সারা শরীর ঠান্ডা বাতাস প্রবাহিত হলো। আব্বু চমকে পেছনে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে আবার হাঁটতে শুরু করলেন। কিছু দূর যেতেই অনুভব করলেন তার পেছন পেছন কেউ আসছে। এবার দাঁড়িয়ে চেষ্টা করলেন, বাট আওয়াজটা শোনা গেল না। প্রথমে আওয়াজটি দূর থেকে আসলেও ধীরে ধীরে আওয়াজটি কাছে চলে এলো এবং অনুভব করলেন কেউ যেন তার কাঁধে মাথা রেখে তার কানের কাছে মুখ এনে কি যেন জোরে জোরে চিবাচ্ছে। আব্বু বুঝতে পারলেন তার সাথে যা ঘটছে তা কিছুই স্বাভাবিক নয়। তাই তিনি আর কোনো দিকে না তাকিয়ে দোয়া কালাম পড়তে পড়তে দ্রুত হাঁটতে লাগলেন। তিনি যখন আমাদের বাড়ির সামনে চলে এলেন তখন শুনতে পেলেন পরিচিত কণ্ঠে ছাদের ওপর থেকে আব্বুর নাম ধরে কেউ ডাক দিল। তিনি ওপরে তাকাতে দেখলেন সেই কুৎসিত বেটে ছাদের কোনায় দাঁড়িয়ে বিভৎসভাবে হাসছে। আব্বু তাকাতে অবয়বটি কয়েক লাফে ছাদ পেরিয়ে পাশের বড় শিশু গাছে উঠল। সেই রাতে বাসায় আসার পরে আব্বুর ভীষণ শ্বাসকষ্ট বেড়ে গেল। যদিও আব্বুর আগে থেকেই একটু শ্বাসের সমস্যা ছিল, কিন্তু সেদিন রাতে এত পরিমাণে শ্বাস বেড়ে গেল সে রাতে আব্বুকে সাতক্ষীরার সদর হাসপাতালে এবং 3 দিন পর খুলনার 250 বেডে ভর্তি করা হয়। খুলনা থেকেও ফেরত দিলে আব্বুকে মহাখালী বক্ষ ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 1 মাস চিকিৎসা করার পর আব্বুকে বাড়ি আনা হয়। তার কয়েক মাস পরেই আমরা খুলনায় চলে আসি।
এই ছিল আমার আব্বুর সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা।